এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ শুভ্রা। আমি বরাবর যেমন লেটে উঠে এখন আমি চা করতে যাব। দাদা দুধ দিয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এখনও দোকানে যায়নি। তো চলো আগে চাটা বানিয়ে ফেলি। একটা বাড়ির বউয়ের যে কত দায়িত্ব থাকে সেটা এখন বুঝতে পারি। আগে মাকে বলতাম, দূর, তুমি যে সারাদিন কি করো না, আমার একদম ভালো লাগে না। এখন বুঝতে পারি মা আমাকে কেন বলতো, বিয়ে কর তাহলে বুঝবি। এদিকে আমি এদিক ওদিকে কোনো দিকে না তাকিয়ে আগে রান্নাঘরে চলে আসি। আমি আর তোমার দাদাভাই সবসময় একসাথেই চা খাই। এমন দিনও হয় যে ও হয়তো খেতে পারলো না, ওর দোকানে তাড়া আছে, সেদিনকে আমি আর চাই খাই না। আবার কোনো কোনো দিন ইচ্ছা হলে খেয়েও নি। তাড়াতাড়ি করে চাটা করে আমি খালি ভাবছিলাম যে কখন তোমাদের দাদাভাইকে গিয়ে দেব। ও চা খেয়ে তারপরে আবার বাথরুম যাবে, তারপরে দোকানে যাবে, মানে এখনও ওর পেছনে প্রায় 1 ঘন্টা। আজকে সে আবদার করে বলেছে সে একটু আদা দিয়ে চা খাবে, তাই আমি এখানে আজকে একটু আদাও একটু ঘষে নিলাম যে আজকে চাটা একটু দেব। আসলে বন্ধুরা কি হয় বলো তো, আমি দেখেছি আদা দিয়ে চা করলে না চাটা না মাঝে মধ্যে কেটে যায়, সেই ভয়ে আমি খুব একটা আদা ইউজ করি না চায়। আমার চা করা কমপ্লিট, চা নিয়েও চলে এসেছি। আর এই দেখো 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 আমার কর্তা মশাই এখনো খাচ্ছে, এই ওঠেনি। এখন চা খাবে, চা খেয়ে বাথরুম যাবে, বাথরুম গিয়ে দোকান। সকালে চা খাওয়া থেকে শুরু করে রাত্রিরের ডিনার আমরা সবসময় যতটা পারি একসাথে করি, সত্যি তাই। বিয়ের আগেও মানে বলতে পারো তোমার দাদাভাইকে ফোনে জিজ্ঞাসা করতাম কখন খেয়েছো, কি খাচ্ছ না খাচ্ছ। ও খেতে বসার পর আমি খেতাম সেম। এখন এখন তো দুজনে একসাথে খাই, ওকে ছাড়া আমি সত্যি কিচ্ছু খাই না। চা খাওয়া শেষ করে দিয়ে চায়ের বাসন নিয়ে এলাম। কালকে রাত্রির অনেক বাসন দেখে জমে আছে, সেগুলোকে আগে আমি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে আমি বললাম তুমি তাড়াতাড়ি বাথরুমে যাও, কারণ ওর বাথরুমে গেলে না বন্ধুরা 1 ঘন্টা, মানে মেয়েদের থেকেও বেশি সময় নেয়। বাথরুমে যখন যাবে তখন ফোনও দেখবে, সুতরাং ওর যা দেরি হয় তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না। ঘরে কাচাকুচিও প্রায় অনেক জমে গেছে। আমি যেহেতু এখন সপ্তাহে সপ্তাহে কাচি, তাই রোজ রোজ আর কাচতে আমাকে আর হয় না। তো দেখছিলাম আজকে ঝুড়িটা, উড়ে বাপরে বাপ কত যে কাপড় যে জমেছে তার নেই ঠিক। রবিবার দিন ভেবেছি কাচবো, জানি না কতদূর কাচাকুচিটা করে আর কি উঠতে পারবো। এদিকে বাসনগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছিলাম। বর আমাকে সবসময় যেমন রোজকার বলে যে আমি নাকি বাড়তি কাজ করি। কি বাড়তি কাজ করি বলো? আমি গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, এটাই নাকি আমি বাড়তি কাজ করি? গোটা ছাদটাতে এখন দেখি কি শ্যাওলায় পুরো ভর্তি হয়ে গেছে। একদিন ছাদটাকে ভালো করেও পরিষ্কার করতে হবে। কাজ কাজ আর শুধু খালি কাজ, কাজ ছাড়া আর কোনো কথাই নেই, তাই না তোমাদের সাথে বলার মতো? কিন্তু কি করব, এদিকে দেখি গা হাত পা পুরো জলে আমার ভিজে গেছে। ইতিমধ্যে তোমাদের দাদাভাই বললো কি গো আমি আসছি। আমি সঙ্গে সঙ্গে একটা মুহূর্ত আর ঘটে দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। ওমা দেখি প্রায় গেটের কাছাকাছি চলে এসছে। আমি ওকে বললাম কি গো আমার ক্যামেরাতে একটু হাই করে দাও তো। মানুষটা যেই মুহূর্তে ঘর থেকে বেরোলো ঝমঝম করে বৃষ্টি, জানো, ছাতা নিয়ে কিন্তু কখনো যায় না, কিন্তু আজকে এতটাই বৃষ্টি পড়ছে। আর আমাদের বাড়ি থেকে না দোকানটা অনেক দূর। আমার বরমশাই যে কতবার যে এই রাস্তাটাতে যে হাঁটে দিনে তোমরা বিশ্বাস করতে পারবে না। ঘরে একটা সাইকেল আছে, সাইকেলটা একটু ঠিক না করালেও নিয়ে যেতে পারবে না। এত খারাপ লাগে বন্ধুরা, কি বলবো। এত হাঁটে, রাত্রেবেলা এসে আমাকে বলে আমার পা দুটো না বড় যন্ত্রণা করছে গো। আমি প্রত্যেকবার তোমাদের দাদাভাই এই মোড়টা যখন ক্রস করে তারপরে আমি ঘরে আসি। আর হ্যাঁ, এটা আমি বরাবর করে চলেছি। এখনো বাসি বিছনা তুলিনি, ঘর দুয়ার গুছাবো। আর একজন এইমাত্র ঘুম থেকে উঠলো, বাবা একবার হাই করে দাও। গুড মর্নিং। এখনো চাও খাইনি, মুখও ধোয়নি। আর এদিকে আমি ঘর দুয়ার এখন গোছাবো। দেখি ঘর দুয়ারটা গুছিয়ে নিই। বাইরে না হঠাৎ করে দেখি বৃষ্টি, হঠাৎ করে। তো যাই হোক, এখন আমি ঘর দুয়ারটা গোছাই, গুছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে খাটের চাদরটাও পাল্টে নিয়েছি, মানে আমি বরাবরই সপ্তাহে সপ্তাহে পাল্টাই, কিন্তু আজকে খাটে না একটু চা পড়ে গেছিল গো, তাই আবার বাধ্য হয়ে চাদরটাকে আগে তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। অনেক জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলোকে আগে গুছিয়ে নিলাম। বর্ষার দিন এমনিতে তো জামা কাপড় খুব একটা বেশি শুকায় না, যত মানে 2 দিন ধরে কেচে রেখেছি সেই জামা কাপড় গিয়ে ফাইনালি শুকাতে পেরেছি। আগে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে ওর
ওয়ার্ড্রবের দিকে গুছিয়ে রাখি, তারপরে নিজের নাইটি ফাইটি যা থাকে সব গুছিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গোছানো পুরো কমপ্লিট। একটা সংসারের কম কাজ থাকে বলো? আজকে জানি না কেন, মানে কি বলবো, যতই তাড়াতাড়ি উঠি না কেন কাজ আর বন্ধু পিছন ছাড়ে না। তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আমি অ্যাকোরিয়ামের সামনেটা রোজ পরিষ্কার করি। রোজ ওদেরকে খেতে দেওয়া থেকে শুরু করে দিনে তো আর সবসময় তো আর পরিষ্কার করার সুযোগ হয় না। সকালবেলা যেমন পরিষ্কার করে নিই, একবারে সব কাজ করে মিটিয়ে নিয়ে চলে যাই। কিন্তু আমার অ্যাকোরিয়ামের মাছগুলো আমাকে এতটাই চেনে, মানে আনার প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওদেরকে খাবার দাবার সবসময়ের জন্য আমিই দিই। আমি একবার যদি অ্যাকোরিয়ামটার সামনে যাই, ওরা যে যেখানেই থাকুক না কেন ঠিক আমার কাছে চলে আসে। এত বড় একটা মোচা এনেছে গো, বটবটি, কাঁকরোল, ঢেঁড়স, আলু। আর সবজি কি রান্না হবে? কি 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 কেটেছো এগুলো? এটা হচ্ছে পেঁপে, আলু, কুমড়ো। আচ্ছা, পেঁপে আলু কুমড়ো দিয়ে কি করবা? পেঁপেগুলো ভাজা হবে, নুন হলুদ জলে সিদ্ধ করতে হবে এগুলোকে। করে তারপরে সর্ষে কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে হোক কি কালো জিরে, আচ্ছা, দিয়ে একটু নুন মিষ্টি মাখিয়ে ভাজা হবে। টমেটো রেখেছো কেন? টমেটো রেখেছি, এটা পেঁপে আলুর তরকারিতে দিয়ে দিয়েছি। আচ্ছা, আর এটা কি হবে? এইটা হচ্ছে পমফ্রেট মাছের তরকারি, কাটি কুচি টমেটো দিয়ে। আবার তো একটা পটল, ওই ছিল বেঁচে গেছিল। এটা বেঁচে গেছিল 1 পিস, এটাও মা অ্যাড করে দিয়েছে। বাবা আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিল, বাবা আজকে চা খায়নি, তাই বাবার চাটা করে এদিকে দুধটা আমি গরমে বসিয়ে দিয়েছি। ওদিকে বাপিকে আমি গিয়ে বললাম, বাপি এ নাও ধরো এবার চাটা খেয়ে নাও। এদিকে মা এখনো সবজি কেটেই যাচ্ছে, আর বাবাকে বললাম তুমি আগে চাটা খেয়ে নাও, তারপরে তুমি তোমার এক্সারসাইজে বসে পড়ো। বাবাকে চাটা দিয়ে একটুখানি মেজোর পেছনে লাগলাম, মানে আমার মামা শ্বশুরের পেছনে। বলছি আমার ক্যামেরাতে একটু হাই করো তো। আমার 2 দিন আগে তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি, খুব শরীর খারাপ ছিল, তাই আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও দিতে পারিনি। তো আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম। ডাক্তার আমি না আগাগোড়া হোমিওপ্যাথিক ডাক্তার দেখি, মানে হোমিওপ্যাথিকটা আমাকে খুব ভালো স্যুট করে। তো দিনে 4 বার এটা খেতে বলেছে, 7-8টা করে দানা, জানি না তোমরা দেখতে পাবে কিনা। এটা আমার খেতেই হয়। ওষুধ খেয়ে নিয়ে এবার তোমাদেরকে দেখাই আমার ঘরটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘরটা গুছিয়ে এসে একদম সোজা চলে এসেছি আমি ডাইনিংয়ে। ও বাবা, দেখি টেবিলটার একদম পরিস্থিতি খুবই খারাপ। আরও কত সব বাসন বেরোলো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। সমস্ত বাসন বেসিনে রেখে এসে সাবান জল আর স্কচ ব্রাইট নিয়ে চলে এসেছি টেবিলটা পুছবো দেখে। টেবিলটা যে দিনে একবার পোছা হয় এমনটা না, যখনই খাবার খাওয়া হয় তখনই মোছা হয়, কিন্তু সকালবেলা আমি রোজই সাবান জল দিয়ে টেবিলটাকে মুছি। এবং দেখো এখানে আমি টেবিলটা মুছতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দিনে তুমি যতই কাজ করো না কেন, কাজ বন্ধুরা পিছন ছাড়বে না, এটা কিন্তু একদম সত্যি কথা। আমার বর যে সবসময় বলে আমি নাকি বাড়তি কাজ করি, মোটেও এগুলো বাড়তি কাজ না। এগুলো দিনের প্রত্যেক দিন যদি করা হয় জিনিসপত্রও ভালো থাকে, ঘর দুয়ারও টিপটাপ থাকে। রোজকারের মতো আমি এখানে বেসিনও পরিষ্কার করতে চলে এসেছি। বেসিনটা আমাকে পরিষ্কার রোজই করতে হয়, এটা তোমরা আগেও দেখেছো, এটা আমার বরাবরই চ্যানেলে তোমরা দেখতে পাবে। এদিকে দেখো বাবার কাছে গেলাম, বাবাকে বললাম তুমি সরো, তুমি তোমার কাজ করো, আমি তোমাদের খাটটা গুছিয়ে দিই। মায়ের ঘরের খাটটা তো আমাকে তোমরা আগেও দেখেছো পরিষ্কার করতে। এদানিক মায়ের ঘরে খাটে না প্রচণ্ড পিঁপড়ে হয়, আমি জানি না কেন। আমি মাকে বলি তোমাদের খাটে কি আছে গো, মিষ্টি লেগে রাখো নাকি যে এত পিঁপড়ে হয়? সত্যি, আর সত্যি কথা বলতে বাপিকে দেখি একদিনকে এত পিঁপড়ে কামড়েছে, পুরো গা হাত পা পুরো লালে লাল হয়ে গেছে। তো মায়ের খাটের চাদরটাকে সুন্দর করে আগে পেতে নিলাম, নিয়ে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে বালিশগুলোকে সুন্দর করে পাটে পাটে আমি গুছিয়ে রাখলাম। আর সব থেকে বড় কথা কি বলবো তোমাদের, এই ঘর গোছাতে গিয়ে আমার প্রায় 2 ঘন্টা চলে যায়। এবং বাবার এই যে প্রিয় শুভাকাঙ্ক্ষী, মানে জীবন আমার, মানে এই বাড়ির বাপির যে টিভি দেখা, টিভি না ছাড়া ওনার একটা বিন্দুও চলে না। এবং টিভিটাকেও আমি প্রত্যেক দিনই মুছে নিই, মুছে সুন্দর করে পরিষ্কার করে নিই। এবং এইখানে কাজ করে আমি সোজা চলে এসেছি আবার সেই জল ভরতে বোতলে ভালো করে আগে জলগুলোকে ভরে নিচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই কি দুষ্টুমি করছে। হ্যাঁ, সারাদিন উনি এরকমই করতে থাকে। তো যাই হোক, এখানে আমি ভালো করে জলগুলোকে পরিষ্কার করে আগে ভরে নিলাম।
যেন নিচে না পড়ে করতে করতে আজকে সত্যি আমার হাত থেকে 1 বোতলের বেশি জল পড়ে গেছে। সত্যি ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়েছিলাম, হায় রে ভগবান, কি করে যে আমার হাত থেকে যে এতটা জল পড়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। কিন্তু কি করব, কিছু করার নেই। এদিকে বাবার ঘরের জানলাটা, এই জানলাটা না খুব একটা বেশি খোলা হয় না। ও বাবা, দেখি কি ময়লা পড়েছে। আবার একটা ঝাড়ু নিয়ে কিছুক্ষণ ঢুকুর করে আমি চলে গেলাম কোথায় বলতে পারবে তোমরা কোথায়? একদম আমাদের সদর দরজায়। সেইখান থেকে ঝাড় দেওয়া আমার শুরু হয় এমনটা কিন্তু নয়, আমি একদম বাইরে থেকে ঝাড় দিই। কিন্তু আজকে বৃষ্টি পড়ছিল, বাইরেটা পুরো জলের জল ছিল। সেই যে তোমাদের দাদাভাই যখন থেকে গেছে তখন থেকে এখনো অব্দি মানে বিভৎস বাইরে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখাই। আমি ব্লগ ছাড়ি, ব্লগে তো আমি সবটাই দেখাই তোমাকে। এর মধ্যেই একজন আমাকে বলছে, ও হো তুই তো ব্লগ করবি, রুটি বানাবি, ঘর ঝাড় দিবি। আচ্ছা, ঘরের কাজ করা, সংসারের কাজ করা, এটা কি খুব বড় অন্যায় বলো? আর আমি যদি দেখিও থাকি যারা এরকম কাজ পারে না, তাদের তো একটু দেখে আমার দেখে শেখা উচিত। কিন্তু তারা না শিখে আমাকে কি বলছে। হ্যালো, আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি ছাদে জামা কাপড়ও দিয়ে চলে এসেছি। কিন্তু তখন না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে আমি যখন ঝাড় দিচ্ছিলাম তারপর থেকে আর একটা শ্যুটও নিতে পারিনি। তার একটাই কারণ, ফোনে আমার একটা ফোঁটা চার্জ ছিল না। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। স্নান করে জামা কাপড় শুকাতে দিয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি এখন সেই পেপার আর এই যে সেই মেহেন্দি নিয়ে বসে পড়েছি। ভাবছি আজকে একটা কি ডিজাইন করা যায়। যে সত্যি যখন শুরু করি তখন একদম মাথায় খেয়াল থাকে না যে কি করবো, কি হতো, মানে যা মনে হয় তাই করবো। তো চলো দেখা যাক যে আজকে কেমন কি ডিজাইন করি। ওদিকে তোমাদের দাদাভাই তো এখনও আসেনি বাড়ি, আজকে একটা অর্ডার আছে ওর, তো আজকে আসতে একটু হয়তো দেরি হবে। তো ততক্ষণ অপেক্ষা করা যাক, আর অপেক্ষা করতে করতে আঁকা যাক, কি তাই তো? চলো। আমি কোনোদিনও ভেবে বসি না যে আজকে আমি এই ড্রয়িংটা করব। যখন যা মনে আসে তখন আমি তাই করি। হ্যাঁ, সত্যি তাই। আমার যখন যেটা ইচ্ছা হয়, আগাগোড়াই বিয়ের আগেও তাই করতাম, এখনও সেমই করি। এই কাজগুলো করতে যে আমার কি পরিমাণ ভালো লাগে, মানে সেটা বলে আমি বোঝাতে পারবো না। আমার কিছু মানে খুবই শরীর খারাপের কারণে আমি সত্যি ডেইলি ব্লগ করতে পারি না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এবার থেকে অবশ্যই আমি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি আঁকছি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে বুঝে নাও, হ্যাঁ আমি এখানে একটা ময়ূর আঁকছি। তো যাই হোক, তোমাদেরকে আজকে একটা কথা বলবো। অনেক দিন ধরেই আমার বাবার বাড়িতে আমার বাবা সবসময়ের জন্য আবদার করে, কিরে বিয়ে করেছিস, কিছু একদিন বাড়িতে রান্না কর, একদিন খাওয়া বাবাটাকে। হ্যাঁ সত্যি, বিয়ের পর থেকে আজও অবধি বাবাকে আমি কোনোদিনই কিছু খাওয়াতে পারলাম না। আর তাই আজকে বাবা আমাকে বলেছে আমি আজকে মাংস কিনে রাখবো, তুই কিন্তু এসে রান্না করবি। তো আমি খালি চিন্তা করছিলাম যে বিকেলটা কখন হবে, কখন আমি আজকে ওই বাড়িতে যাব, কখন গিয়ে আজ আমি একটু রান্না করব। আমার না আগাগোড়াই রান্না করতে খুবই ভালো লাগে সত্যি। আর আমার সমস্ত রান্না আমি যদি কারোর থেকে যদি দাঁড়িয়ে শিখে থাকি তাহলে আমার মা। হ্যাঁ বন্ধুরা, আমি এই ব্লগটার আগেও অনেক ব্লগ করেছি আমার মায়ের সাথে। সত্যি আমার মা খুব সুন্দর রান্না করে। আর সব থেকে যেটা বড় কথা, আমাকে এক একটা জিনিস হাতে ধরে শিখিয়েছিল আমার মা। সত্যি কথা এটা। রান্নার গল্প তো অনেক হলো, এবার চলে যাই ড্রয়িংয়ের কথায়। এই ড্রয়িং শেখার পেছনেও না একটা বড় একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে। আগে কি হতো জানো তো, বাবা আমাকে জোর জবরদস্তি আঁকতে দিতে যেত। আমি না একদম আঁকতে চাইতাম না। কিন্তু হ্যাঁ, আমার পিসিমণি খুব সুন্দর আঁকতো, ওকে দেখেই মেন শেখা। মানে একটা আঁকার পর, মানে ড্রয়িং করার পর যে কতটা সুন্দর হতে পারে, আর সেটা দেখে যে কত মানুষ যে গুড কমেন্টস করতে পারে, এটা আমার খুব ভালো লাগতো। এবং আস্তে আস্তে কবে যে আমি নিজেই এরকম আঁকা শুরু করলাম সেটা আমি সত্যি জানি না। প্রথমে এরকম নর্মালি আঁকতাম, তারপরে আস্তে আস্তে ভালো আঁকতে হয়তো শুরু করলাম, তাই ভালো ভালো সার্টিফিকেট পেতে শুরু করলাম। মা কি করছো? রান্না কে করবে আজকে? চিকেন। আজকে দুপুরের পর থেকে আর একবারও তোমাদের সামনে আসতে পারিনি, কোনো কথা বলতে পারিনি। তার একটাই কারণ, এত ব্যস্ত ছিলাম, জানি না ফোনটায় কি হয়েছে, ফোনটা হঠাৎ করে দেখি বন্ধ হয়ে গেছে। তো আজকে আমি তাড়াতাড়ি করে মায়ের বাড়িতে এসেছি,
কালকে মা বলছে অনেকদিন তোর হাতে কোনো রান্না খাই না, আজকে একটু চিকেন বানিয়ে দিবি, তো সেটারই প্রস্তুতি চলছে। এখানে তোমরা দেখতে পেলে ক্যাপসিকামগুলোকে আমি হালকা একটু ভেজে তুলে নেবো, তারপরের পার্টগুলো পরে দেখা। এখানে ক্যাপসিকামটা ভেজে তুলে রেখেছি, আর তার মধ্যে সেই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এখানে আমি কি বলে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে পেঁয়াজগুলো লাল লাল করে যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি এবং টমেটো পেস্ট আমি এখানে দিয়েছি। আমি একটা টমেটো দিয়েছি, তোমরা যদি চাও তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো। মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এতে একটু গরম জল অ্যাড করে দিয়েছি। বরাবরই যখন আমি চিকেন করি তখন আমি গরম জল দিয়েই করি। আমার এখানে না ঝোলটা অনেকটা শুকিয়ে গেছিলো জানো তো, তারপরে আবারও আমি দেখো পাশে একটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, আবার আমি এখানে জল অ্যাড করলাম, কারণ আজকে মাংসটা না কষা করবো না, একটু ঝোল ঝোল করবো। তো যাই হোক, তোমরা না, তোমাদেরকে একটা ছোট্ট একটা টিপস বলে দিই, তোমরা যখনই চিকেন করবে যতটা পারবে গরম মশলাটা না হাতে মানে পিষিয়ে নেবে, মানে গোটা গরম মশলা এনে বাড়িতে ওটা পিষে নেবো, ওটা খেতে না বেশি সুন্দর হয়। যেরকম আমি দেখো এখানে যেমন গোটা গরম মশলাকে নিজেই পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এখানে মাংস করা প্রায় কমপ্লিট, প্রায় কি বন্ধুরা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার তো শুধু খাবার পালা, জানি না কেমন হবে খেতে। আমি এখানে রুটি বেলা স্টার্ট করেছি, আমার মা আসছে, মা শেখবে। আমার ও বাড়িতে সবসময় বরাবরই ময়দার রুটি হয়, আমার বাবা একদম আটা খায় না, সত্যি কথা। আমি মাকে আজকে বারবার বলছি তুমি বাইরে যাও না, আমি করি। আমার মা বলছে আজকে অনেক কাজ করে ফেলেছিস, আর বেশি কাজ করতে হবে না, এবার দিয়ে বাদ বাকিটা আমি করি। এবার মা এখানে চলে এসছে রুটি করতে। মা বলছে হায় রে ভগবান, আমার ইউটিউবের বন্ধুরা দেখলে বলবে হায় রে এদের কি চাটু নেই। না, এমনটা নয় বন্ধুরা, চাটু অবশ্যই আছে, কিন্তু আমার মা বরাবরই দেখেছি এরকম কড়া করে, ননস্টিকের কড়া করেই দেখি রুটিগুলোকে শেখে নেয়। আমি এখানে মায়ের সাথে বকর বকর করছিলাম, মা বলছিল আমাকে যে তাড়াতাড়ি রুটি কর। আমি বলছি ময়দার রুটি বেলতে তো একটু সময় লাগে। যখন আমি বাবা মা তিনজনে থাকতাম তখন বাড়িতে 8টা থেকে 10টা রুটি হতো। এখন তো সত্যি কথা বলতে মা বলে যে টোনাটুনির তো থাকি, তো কতই বা রুটি হয়, রুটি এখন আর বেশি হয় না, 6টা মাত্র রুটি হয়। মা আজকে অনেকবার বলছিল যে খেয়ে যা না, একটু খেয়ে জানলাম না আমি খাবো না, কিন্তু হ্যাঁ মা তার একমাত্র যাবে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন পাঠিয়েছে। এখানে দেখে বলো তো কেমন লাগছে চিকেন। এখনো একটা মাইক আর একটা স্ট্যান্ড লাগবে। আজকে বলছে কবে কিনতে নিয়ে যাব বল, আমি কিনে দেবো। বলছি এখন থাক পরে। মা বলছে তাড়াতাড়ি গিয়ে ওটা কিনে নাও। হ্যাঁ, মা খালি বলবে তাড়াতাড়ি কিনে দাও, ওটা তাড়াতাড়ি কিনে দাও। তো এগুলো না আমার খুব দরকার, মানে স্ট্যান্ড, রিং লাইট, তারপরে মাইক টাইক, সত্যি আমার খুব প্রয়োজন। এগুলো তার অপ্রয়োজনীয় জিনিস না, ভিডিও করতে এগুলো লাগে। যারা ব্লগ শ্যুট করে বা যারা ভিডিও করে তারা প্রত্যেকেই জানে। তো দেখা যাক কবে কিনি, নিশ্চয়ই কিনে নেবো, এর মধ্যেই কিনে নেবো। একটু প্রবলেম হয় তাও অ্যাডজাস্ট করে নিই। মা তোমার ভিডিওটা অনেকে দেখেছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার, আর আমার না তো আমার মায়ের সাথে আমার কেমন ভিডিও হয় তোমরা প্লিজ অনেক ভালোবাসা দিয়েছো, আমি দেখেছি, কিন্তু তোমরা একটু কমেন্ট করলে আরো বেশি খুশি হব। তো দেখা যাক মা চিকেন খেয়ে আজকে কি বলে। কিরে কেমন হয়েছে জোরে বল। খুব সুন্দর। ও মা তুমি খেয়ে আমাকে কালকে বলবে হ্যাঁ কেমন হয়েছে। কি 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 বাবা, আমার বাবা বলছে খুব সুন্দর, বলতে নি বলতে ফ্যান্টাস্টিক। তো যাই হোক, এখানে প্রায় 10:30টা বেজে গেছে। আমি অনেক সন্ধ্যাবেলা এসেছিলাম, এসে ভাবছিলাম আমাদের না বেসিক্যালি রান্না হয় মানে মাটির উনানে, তো উনানটা দেখতে গেছিলাম, তো দেখি কি উনানটা কে ভেঙে দিয়েছে বলো। ওই যে রানী ভেঙে দিয়েছে। রানী বলতে ছাগল, আমাদের ছাগলের নাম রানী, আমার মা দিয়েছে, ভেঙে দিয়েছে। তো অনেকক্ষণ গোজামিল করার পরে ওটা দিয়ে কোনো কিছু হবে না যতদিন না মা ওটাকে সারাই করবে। তো বাধ্য হয়ে আবার আমাকে গ্যাসেই করতে হলো। মা সব তোড়জোড় আগেই করে রেখেছিল, আমি জাস্ট এসে করলাম। তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্ত। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।